তো এই সাসপেনশন যদি ধরেন কোনো কারণে যায়, আপনি ওয়ারেন্টির আন্ডারে এটারে সাসপেনশন এটা ঠিক করে দিল, তারা আবার গেল আবার ঠিক করে দিল। এখন ওয়ারেন্টি পিরিয়ডটা যখন শেষ হয়ে যাবে তখন যদি সাসপেনশনটা যায় তখন তো আপনার নিজের টাকা দিয়ে কিনতে হবে, তাই না? এখান থেকে MT-15টাকে বের করে আমরা এখানে এনে কোল্ড স্টার্ট দিছি। আর MT-15-এর পেছনের স্প্রকেটটা বড় হওয়ার কারণে কিনা আমি জানি না, এই চেনটা অনেক বেশি ঢিল হয় আর আবার ঢিল হয়ে গেছে। লাস্টের মনে হয় টাইটে একটু কম দেওয়া হয়েছিল। চেন আসলে প্রয়োজনের অতিরিক্ত টাইট দেওয়া ঠিক না, এতে করেও বাইকের স্মুথনেস অ্যান্ড বেশ কিছু ঝামেলা হয়, চেনও নষ্ট হয়, স্প্রকেটও বেশি ক্ষয় হয়। অ্যান্ড ইঞ্জিন ব্রেকে বাইক চালাই, এই কারণে আমার চেন একটু লুজ বেশি হয়, স্প্রকেটও একটু বেশি ক্ষয় হয়। যাই হোক, এটারে তো কোল্ড স্টার্ট দিচ্ছি, এটারে চেন টাইট করতে হবে, আজকে না দিলেও হবে, তবে সপ্তাহখানেকের মধ্যে টাইট দিতে হবে, এটা একদম। এই যে ভাইয়া, ভালো ভালো আছেন? আর ভাই কি একটা অবস্থা হইলো আজকে। আজকে হচ্ছে একটা ভূমিকম্প হয়েছিল, এই কারণে এটা নিয়ে সবাই অনেক এটা নিয়ে আলোচনা সমালোচনা অনেক কিছু চলতেছে। তবে যতটুকু আলোচনা হইতেছে তার চেয়ে অনেক বেশি গুজব হইতেছে। এক পুলিশ দেখি ভিডিও দিচ্ছে, সাথে সাথে কোন বিল্ডিং নাকি কাত হয়ে গেছে। আসলে ব্যাপারটা কি হয় জানেন, এই এখানে কারেন্টের তারা যেন কি হইতেছে, হ্যাঁ এখানে তো আরেক ভূমিকম্প শুরু হয়ে গেছে। রে সব ইন্টারনেটের তার কাইটা দিছে। খামো পোল ভিতরে নিতেছে। আচ্ছা, তাহলে তো রাস্তা একটু বড় হবে কিছুটা। আচ্ছা, যেখানে আমরা ছিলাম, কে যেন কেউ কি ডাক দিল আমাকে? ও না, যেখানে আমরা ছিলাম সেটা হলো ভূমিকম্প হওয়ার পর আমি ছিলাম ঘুমের মধ্যে হঠাৎ খাট ঝাঁকুনি দেওয়াতে উঠা দাঁড়াইলাম, দাঁড়ায় দেখি বিল্ডিং নড়ে। নড়ার পরে বারান্দায় গেলাম, হু 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 আওয়াজ পাইছি, সবই ঠিক আছে, কিন্তু তারপরে না থেমে গেছে, তো বিশ্বাস হইতেছিল না যে আসলে কি স্বপ্ন দেখলাম। ঢুকলাম ফেসবুকে ঢুকে দেখি যে কাহিনী তো আসলেই ঘটে গেছে, ভূমিকম্প। অনেক বেশি ভূমিকম্প হয়েছিল তো, বাট পুলিশ সার্জন দেখি সাথে সাথে ভিডিও আপলোড দিয়ে দিচ্ছে। ভাই রে ভাই, কি অবস্থা! বিল্ডিং এর হচ্ছে নর্মালি পারমিশন হয় নিচের পিলারগুলা একটু ক্লোজ করতে হয়, ক্লোজ বলতে জায়গা ছেড়ে করতে হয়। দেখবেন যে কোনো বিল্ডিং এর মেইন পিলারগুলো থাকে ভিতরে এন্ড বিল্ডিং এর বারান্দাগুলো থাকে বাইরে। তো এইভাবে যখন দুইটা বিল্ডিং পাশাপাশি থাকে, নিচে দেখা যায় যে দূরত্ব বেশি, উপরে গিয়ে আস্তে আস্তে মানুষ বাড়ায়, তো মনে হয় যে উপরে কাত হয়ে গেছে। এরকম এক বিল্ডিং এর ভিডিও দিয়ে সে বলতেছে বিল্ডিং ভূমিকম্পে কাত হয়ে গেছে। ভাই, পুলিশটা ব্লগার হয়ে খুব ঝামেলা হয়ে গেছে, উল্টা পাল্টা অনেক ইনফরমেশন বলে ফেলে অনেক সময়। যাক, এরপরে শুরু হইলো মহাকাণ্ড, কাজ কারখানা, বিভিন্ন ভাঙ্গা রাস্তার ছবি ভিডিও এই সেই দিয়ে একাকার একটা অবস্থা। ভাই, যে যেমনে পারতেছে গুজব ছড়ায় জিনিসটারে বড় করার চেষ্টা করতেছে, ভিউ কামানো, কমেন্ট কামানো, লাইক কামানো, এই ধান্দা করতেছে। এরকম হইলে কি হয় ভাই? এভাবে হয়? যাক, এই চলতেছে আসলে। তো পরে দেখলাম যে না, ভূমিকম্প আসলেই হয়েছে, অ্যান্ড বেশ বড় মাপেরই হয়েছে, অ্যান্ড হতাহতও টুকটাক হয়েছে। কোন এক কনস্ট্রাকশন বিল্ডিং থেকে কিছু জিনিসপত্র পরে রিক্সা এবং রিক্সাওয়ালা মনে হয় মারাই গেছে কিনা। তারপরে বিল্ডিংয়েও ফাটল ধরছে বেশ কিছু, এরকম কিছু নিউজ দেখলাম। এখন এমন একটা অবস্থা হয়েছে ভাই, নিউজ আসলে ততক্ষণ বিশ্বাস হয় না যতক্ষণ পর্যন্ত ওরকম অথেন্টিক কোনো সোর্স থেকে না পাই। এই আনোয়ার টিভি টাইপের এমন টিভি হয়েছে, এত টিভি হয়ে গেছে আসলে, এই টিভিগুলা যে কিভাবে চলবে বলেন? এত নিউজ কই পাবে? রোজ কি নিউজ হয়? ধরেন আমি একটা পত্রিকার সাংবাদিক, আমার দায়িত্ব এই 60 ফিট, প্রত্যেক দিন কি 60 ফিটে কোনো খবর আছে? হুট করে আমি এদিক দিয়ে ঘুরতেছি, ঘুরে বললাম এই যে দেখেন 60 ফিটের এখানে হোন্ডা পার হয়ে যায়, এই জন্য এইগুলা দিয়ে আটকায় রাখা হইতেছে, এইগুলার কারণে মোটরসাইকেল আরোহীদের সাথে রাস্তা কর্তৃপক্ষের বিশাল গন্ডগোল। একটা ব্যাপার স্যাপার এরকম বানাইলাম। ধরেন এই যে ময়লার গাড়ি যাইতেছে, হ্যাঁ 2টা ময়লার গাড়ি যাচ্ছিল 60 ফিটের রাস্তা দিয়ে, পেছনেরটা সামনেরটারে আগে যাইতে দিতেছে না, এটা নিয়ে বিশাল একটা ঝামেলা তৈরি হইতেছে 60 ফিট রোডে। জ্যাম বেঁধে মানুষজন 5-6 ঘন্টা বসে আছে। ধরেন এই ধরনের নিউজই তো করতে হবে, যদি আমার একটা বাধ্যতামূলক দেওয়া থাকে যে এখানে আমাকে নিউজ করতেই হবে। তো ব্যাপারটা হয়ে গেছে ওইরকম, এত টিভি হয়ে গেছে, এত চ্যানেল হয়ে গেছে, এত নিউজ চ্যানেল হয়ে গেছে। মামা উল্টা কে? এত উল্টা ব্যাপার এত বেড়ে গেছে সবকিছু। তো নিউজ তো সবারই দরকার, অ্যাসাইনমেন্ট থাকে, এখন যা খুশি তা ভাই যেমনে পারতেছে ভিউ কামাই করে নিতেছে, আর এইগুলাই চলতেছে। আচ্ছা, আমি এই বাইকটা এখন চালাবো না, আমাকে একটা বাইক নিয়ে একটু বের হইতে হবে। শুভের সাথে কথা হলো, উনি বলতেছে যে উনারে উঠায় নিয়ে যাওয়ার জন্য একটা বাইক নিয়ে। সে বাইকটা হচ্ছে হিরো এক্সট্রিম, অনেকদিন চালাই না, আর আমারও মনে হইলো যে একটু হিরো এক্সট্রিম চালাবো আজকে। নতুন একটা হিরো এক্সট্রিম আসছে, আর শুভ বলতেছিল যে এটার নাম্বারটাও স্পেশাল, এই জন্য আসছি একটু দেখার জন্য। কিন্তু বাইক, ও আচ্ছা রে, বাইক ফেরি তো মনে হয় খাওয়া দাওয়া করতেছে ভিতরে। এই যে দরজা লাগানো, আচ্ছা সমস্যা নেই, দরজা আমি খুলে ঢুকে যেতেছি।
আর এই হচ্ছে সে এক্সট্রিমটা, যেটা হচ্ছে 75-এর 22-22-99, মানে সরি 2299, 2222 হইলে শিওর এটা আমি কিনতাম, এখনই গ্যারান্টি দিয়ে দিতাম। 9999 হইলে এটা আমি কিনতাম, এখনই গ্যারান্টি দিয়ে দিতাম আর কি। বাট এখন 2299 চালায় দেখতে হবে বাইকের কন্ডিশন কি, চালায় যদি ভালো লাগে ওইটা একটা ব্যাপার, আর যদি ভালো না লাগে ওইটা আরেকটা ব্যাপার। তবে এটা নিয়ে এমনি আমার এখন একটু বের হতে হবে। হ্যালো, হ্যাঁ ভাই নামেন, আমি বাইক বের করে ফেলছি অলরেডি। আচ্ছা, আমরা বাইক অলরেডি বের করে ফেলছি, এমটিটা এখানেই রইলো, সুযোগ মতো ওইটার চেন আমি টাইট দিয়ে নিব। আর ও মা রে মা, এটা 125 সিসির বাইক, কিন্তু ইনিশিয়ালি লাগে হচ্ছে 150 সিসি। হঠাৎ করে লুকস টুকস এরকমই মনে হয়। এটার লুকিং গ্লাস বাদে বাইকটার আর সবই ভালো করছিল। হ্যাঁ, একটা কথা আছে, আমার এক বন্ধু বলে পেয়ারা যতই পাকুক আসলে ওই নিচে যেখানে থাকে না, নিচের জায়গাটা, ওইখানে কিছু অংশ কাঁচাই থাকে সব সময়। তো ব্যাপারটা ওরকম, একটা বাইক যতই ভালো হোক না কেন, যখনই বাইকটার দাম কম হবে তখন ওই বাইকটার মধ্যে কিছু ঝামেলা থাকবেই। তো সেম হচ্ছে এই মডেলটা, এই মডেলটার দাম অনেক কম, এটা যেমন সত্যি, ওরকম এই মডেলটার মধ্যে কিছু ঝামেলা আছে। যেমন এই যে লুকিং গ্লাসে গিয়ে আসলে এটা অ্যাডজাস্ট করাটা একটু ফাপড়। তারপরে 125 সিসি অনুযায়ী বাইকটা একটু লাইট ওয়েট হবে, এটাই স্বাভাবিক। এরপরে আর কি, এরপরে এটার স্টার্ট অফ হওয়ার প্রবলেমটা মনে হয় এখনো আছে, ওটা ঠিক হয়েছে কিনা আমি জানি না, যদিও আজকে চালাইতে গেলে কিছুটা বোঝা যাবে। আচ্ছা, শুভ ভাইয়ের হলো কোনো একটা শ্যুট আছে, যে কারণে হচ্ছে এই বাইকটা নিয়ে উনি বের হইতে বললো, আর ওই শ্যুটটা আমরা করতে যাব। আর আরেকটা জিনিস হচ্ছে কিছু অন্যান্য ইনফরমেশন কালেক্ট করতে হবে, এই জন্য বেরোইছে নাকি লোকটা? না, বের তো হয় নাই। কই বললো, কই আছে বললো, আর কোন জায়গায় কি? আচ্ছা, শুভ ভাই আসতেছে, চলেন আমরা একটু এর মাঝখানে বাইকটা চালাই এই রাস্তার মধ্যে। এই বাইকের মধ্যে আরেকটা না, আর দুইটা প্রবলেম আমি পাইছি। বেশ কয়েকটা ইউনিট চালাইছি, এর মধ্যে বেশ কয়েকটা ইউনিটের মধ্যেই, হ্যালো ভাইয়া, বেশ কয়েকটা ইউনিটের মধ্যে একটা প্রবলেম পাইছি, যে এই বাইকের পেছনের সাসপেনশন খুব তাড়াতাড়ি নষ্ট হয়। এটা যেমন একদিকে খারাপ যে সাসপেনশন নষ্ট হয়, ঠিক ওই রকম আরেক দিকে আবার ভালো, যে ওরা আবার এটা ওয়ারেন্টির মধ্যে রাখে, এটা চেঞ্জ করে দেয়, এটা ভালো। এখন একটা ব্যাপার কি, একটা বাইক এটা ঝামেলা থাকতেই পারে, একটা বাইকে প্রবলেম হইতেই পারে, কিন্তু ওই প্রবলেমটা যদি সলভ করে দেয় তাহলে আসলে ওই জিনিসটাকে খারাপ বলা যায় না। তবে হ্যাঁ, জিনিসগুলো মানসম্মত বানানো উচিত। কারণ একটা জিনিস দেখেন, আমি ধরেন একটা বাইক আপনি ধরেন কিনলেন, সেই বাইক ভাই এই যে একটা বাইক আপনি কিনলেন, ওই বাইকটা কিনে আপনি চালাচ্ছেন, আপনার সাসপেনশনটা নষ্ট হইলো, সাসপেনশনটা আপনাকে বদলায় দিল, তাই না? তো এটার তো একটা লিমিট আছে, যে এতদিন পর্যন্ত এই ওয়ারেন্টিটা আপনি পাবেন। এটার মধ্যে কি অ্যাডজাস্টেবল দিছে কিনা আমি জানি না, এটার সাসপেনশনটা হ্যাঁ অ্যাডজাস্টেবলই দেওয়া হয়েছে। তো এই সাসপেনশন যদি ধরেন কোনো কারণে যায়, আপনি ওয়ারেন্টির আন্ডারে এটারে সাসপেনশন এটা ঠিক করে দিল, তারা আবার গেল আবার ঠিক করে দিল। এখন ওয়ারেন্টি পিরিয়ডটা যখন শেষ হয়ে যাবে, তখন যদি সাসপেনশনটা যায়, তখন তো আপনার নিজের টাকা দিয়ে কিনতে হবে, তাই না? আসলে ওয়ারেন্টি বা যে কোনো জিনিস চেঞ্জ করে দিতেছে, এটা যেমন একদিকে ভালো, কিন্তু বারে বারে নষ্ট হইতেছে, যদি এরকম হয় তাহলে ওইটা আবার ভুলেও ভালো না। এই জন্য যে কোনো জিনিস টেকসই হইতে হবে। একটা বাইকে খালি বারে বারে একটা জিনিস বদলায় দিতেছে, এই জন্যই আপনি ভালো বলবেন। ওয়ারেন্টি পিরিয়ড শেষ হইলে তো আপনি মাথায় হাত দিয়ে বসবেন। এছাড়াও এই বাইকের মধ্যে আরও প্রবলেম পাইছি, এটার হচ্ছে ফুয়েল যে ট্যাঙ্কের ভিতরে যে পাম্পটা আছে, ওইটাও আমি বেশ কয়েকটা বাইকে নষ্ট হইতে দেখছি। তবে হ্যাঁ, ওগুলাও তারা ওয়ারেন্টির মধ্যে রাখছে, কিন্তু কথা ওইটাই থাকবে, ওয়ারেন্টির মধ্যে থাক বা না থাক, একটা বাইকের যদি একটা জিনিস এত অল্প কিলোতে নষ্ট হয়ে যায়, তাহলে তো জিনিসটার মান ভালো না। ওয়ারেন্টির আন্ডারে সে ফেরত দিল ঠিক আছে, কিন্তু যখন ওয়ারেন্টি পিরিয়ড শেষ হবে তখন যদি নষ্ট হয়, কই যাবেন বাবা? তখন তো ধরা খেয়েই যাবেন। কি অবস্থা ভাই, কেমন আছেন? ভাই এটা এমন কে? আরে এটা কি গতবার যে খেলাতে নিয়ে গেছিলেন ওইটা? আরে সেই লাগতেছে না, এক্সট্রিম, পুরা এক্সট্রিম এক্সেল হয়ে গেছে, ডার্ট বাইক হয়ে গেছে। দেখেন ছোট ছোট হেডলাইটের বদলে দুইটা ইও লাগায় রাখছে, এটারে কি বলে, ফগ লাইট লাগায় রাখছে। ভাই পুলিশ ধরে না? অবশ্যই এটা কি ধরবো, ধরার তো কিছু নাই, ধরলে ছুটা যাবো এটা। ভাই চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, চলেন তাহলে। আমাদের এটা যেটা হয়েছে, আমরা যে এলাকায় থাকি, এলাকায় শ্যুট করার জন্য আসলে আগারগাঁয়ের একটা রোড আছে, ওই জায়গাটাই বেটার। অ্যান্ড বাইকের দোকানের শ্যুটগুলা, যাদের এই 60 ফিটে বাইকের দোকান, তারা ওইদিকেই বেশিরভাগ শ্যুটগুলা করে। যেমন যারা হচ্ছে সাওয়ারি, বিএসবি, ভেলোমার্ট 3টা আছে, ওইগুলা বেশিরভাগ শ্যুট করে হচ্ছে চিড়িয়াখানার পার্কিংয়ে। তো এই দিকের লোকজন শ্যুট করে হচ্ছে আগারগাঁয়ের ওই সাইডটাতে, এই হচ্ছে ব্যাপার। তো আমরা ওই আগারগাঁয়ের ওদিকে যেতেছি, দেখেন না আসে কেমনে। আমি বলছি না, কম দামি বাইকে
স্টেবিলিটি একটু কম থাকে, মানে এটা নিয়ে বললাম না, যে বাইকটা যাইতেছে ওটা নিয়ে বললাম, এই ব্যাপারটা ক্লিয়ার করব না আমি, এটা আপনারা বুঝা নিয়েন। এই আর কি। হিরো এক্সট্রিম 125 এই বাইকটা আমি বেশিরভাগ সময় হচ্ছে একা চালাইছি, একদম একা একা রাইড করছি, ফাস্ট চালাইছি, স্লো চালাইলে এটা আসলে পাওয়ার খুব ভালো ফিল হয়, কিন্তু যখন একদম খোলা রাস্তায় আপনি ধরেন সেই টান দিবেন যে আপনি স্পিড গেইন করবেন এরকম কিছু, ওই টাইমটা আবার বাইকটা একটু দুর্বলতা প্রকাশ পায় আর কি। বাট আজকে যে দুজন নিয়ে চলতেছি ভাল লাগতেছে, স্টেবিলিটিটা অনেক ভাল লাগতেছে, এটা সাসপেনশন ফিডব্যাকটা অনেক বেশি ভাল লাগতেছে, কিন্তু দুজন নিয়ে যখন ওই যে আবার একটু প্রেশার দিতে চাইতেছি ওই টাইমটা চেনটা আমাকে বলে দিতেছে যে মামা একটু আস্তে চালান তাহলেই মনে হয় ভালো, তো চেনটা একটু দুর্বলতা প্রকাশ করার ট্রাই করতেছে, একটা সাউন্ড আসতেছে, এটা হয়তো ইঞ্জিন অয়েল চেঞ্জ করলে চেনের মধ্যে লুপ দিলে হয়তো কিছুটা ভালো হবে, বাট ওই যে ওইটা আছে, মানে ইঞ্জিন থেকে টানতেছে, চেন একটু চাকাকে বলতেছে যে মামা এত জোরে কেন টানে, ওরে একটু বলো আস্তে চালাইতে, এই ব্যাপারটা আছে আর কি। দেখেন না উল্টা যেতেছে কি সুন্দর, যাত্রীও বোধাই, মানে আগে ভাবতাম যে শুধু রিক্সাওয়ালাই বোধাই এই জন্য উল্টা যায়, বাট আসলে রিক্সাওয়ালা না, শুধু যাত্রীও বোধাই। এটা কি শুরু করলো মামা সেই। তো যেখানে আমরা ছিলাম দুজন বসলে আসলে একটু এটার যে পাওয়ার কম এটা টের পাওয়া যায়। দেখেন এই যে ফাঁকা রাস্তায় আমি যদি MT-15 বা 150 সিসির যে কোনো বাইকই হইতো তাহলে এখানে হয়তো আরও ফাস্ট আমি স্পিড গেইন করতে পারতাম, বাট এটা একটু স্লো স্পিড উঠতেছে, এতটুকু মেনে নিতেই হবে। আরে ভাই এটা একটা 2 লাখ টাকার নিচের বাইক, এটার মধ্যে ABS, এটার মধ্যে FI, অ্যান্ড আর কি ভাই, এই বাইক থেকে আর কি চান? মানে এই দামে, মানে যদি আর এর চেয়ে বেশি চান তাহলে এই কোম্পানির তো মনে হয় যে নিজের জায়গা জমি বিক্রি করে আপনাকে সার্ভিস দিতে হবে। আসলে বাইক এটা খারাপ না, এই বাজেট অনুযায়ী যাদের লিমিট তাদের জন্য এটা আসলে একটা আশীর্বাদ স্বরূপ আমি বলবো, এই বাজেটে এত কিছু পাচ্ছে। তবে একটা জিনিস এটাও সত্যি যে এই বাইকটা যারাই চালাইতেছে এরা খুব তাড়াতাড়ি এই বাইক থেকে আবার সুইচ করতেছে। মানে ঘটনাটা এমন হয়ে গেছে, এটা হয়ে গেছে হচ্ছে একটা প্র্যাকটিস পিরিয়ড, মানে আছে না যে আমরা প্র্যাকটিস করার জন্য একটা কিছু করি অ্যান্ড দেন তারপরে ডিসিশন নেই যে ভালো কোন জায়গায় যাব। এটা আপনাকে ABS এর প্র্যাকটিস করার সুযোগ দিচ্ছে, এটা আপনাকে FI প্র্যাকটিস করার সুযোগ দিচ্ছে এবং অল্প দামের ভেতরে। এই জন্য দেখবেন এই বাইকটা এর আগেও আমি মনে হয় একটা ভিডিওতে বলছিলাম যে 4 থেকে 5 হাজার কিলোর মধ্যে এই বাইকটা প্রচুর 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 সেল হয়ে যেত। নতুন নতুন বাইক রেজিস্টার্ড হোক আনরেজিস্টার্ড হোক অল্প কিলোতে এই বাইকটা সেল হয়ে যেতেছে। এটার পেছনে কারণ একটাই যে এটা দিয়ে মানুষ তার প্র্যাকটিস পিরিয়ডটা পার করে, হ্যাঁ সব কিছুই আছে, একটা আধুনিক বাইকের সকল সুবিধা সে নিতেছে, অ্যান্ড সে যখন বুঝতেছে যে না আর একটু বেশি তার পাওয়ার দরকার তখন হয়তো এটা থেকে সে জিক্সার, FZ, হর্নেট বা অন্যান্য আরও যে বাইকগুলো আছে স্পোর্টস হোক বা নেকেড স্পোর্টস হোক বা প্রিমিয়াম টাইপের যেগুলোই হোক হয়তো বা ওগুলাতে শিফট করে, এরকমটা আমার মনে হয়। কারণ সব কিছুর পরে এটা কিন্তু একটা 125 সিসির বাইক, এটার পাওয়ার কম থাকবে, একটু লাইট হবে, এটা স্বাভাবিক না? তো এটাই আসলে হয় এটার সাথে। যাক আমরা আমাদের শুটিং এরিয়াতে চলে আসছি, অ্যান্ড এখনো পর্যন্ত স্কেটিং যারা করে ওরা এসে এখানে হাজির হয় নাই, ওরা একে একে গুটি গুটি পায়ে আসতেছে, এই যে সাইকেলিস্টরা এরাও আসতেছে, অ্যান্ড এখানে মোটামুটি ইসেরও প্র্যাকটিস হয়, মানে যে বাইক চালানোও শেখায় ওগুলারও প্র্যাকটিস হয়, ওরাও ধীরে ধীরে ওই যে আসছে পেছনে। তো আমরা আমাদের শ্যুটটা শেষ করি, দেন আমিও শেষ করে দিয়ে আবার আসতেছি আর কি। হেলমেটটা এভাবে নিচে রাখছি, এই হেলমেটটা যদি এখানে না রেখে বাইকের কাছে নিচে রাখতাম তাহলে এটা কি মিনিং দাঁড়াইতো? এটার মিনিং হচ্ছে নিড হেল্প। ধরেন রাস্তায় কোনো ঝামেলা হয়েছে বাইকের বা কিছু, তখন হেলমেটটা বাইকের সামনে বা পেছনে রেখে দিবেন রাস্তার উপরে, তাহলে মানুষ বুঝবে যে আপনি হেল্প চাচ্ছেন বা কিছু। চুল কি গোল্ডেন হয়েছে একটু একটু? আমার চুল একটু বড় হলে গোল্ডেন হয়ে যায়। আর বলছিলাম না যে এখানে শ্যুট হয়, এখানে দেখেন কি কি হয়, এই যে খেলাধুলা, এই যে সাইকেল চালানো, ওইদিকে বাইক চালানো শিখাইতেছিল, আর এখানে ওনারা কোনো একটা প্রোডাক্টের শ্যুট করতেছে। এই ধরনের টুকটাক শ্যুট এখানে চলতেই থাকে। আর আমাদের শ্যুট মোটামুটি শেষ, এবার ছোট একটা কাজ আছে, এটাও ওই মিরপুরের বাইরে না। অ্যান্ড দেখি এখন একটু বাইকের পেছনে চড়ে কিছুক্ষণ ঘুরবো, তো দেখার ট্রাই করবো যে এই বাইকটার পেছনে আমি ওইভাবে চড়ে কখনো ঘুরি টুরি নাই, একটু পেছনে চড়ে ঘুরে দেখি যে এটার ফিলটা কীরকম। পেছনের ব্যাপারটা হলো কি, পেছনে অনেক উঁচু দেখেন, মানে আমি সময়ের মাথার উপরে দিয়ে মোটামুটি এই অ্যাঙ্গেলে আমার আই লেভেলে আমি সামনে সুন্দর দেখতেছি, এইটাই এটার মজা। R15 মতো পেছনের সিটটা উঁচু, অ্যান্ড সাসপেনশন অনেক মজার, পেছনে ভালো লাগতেছে, বাতাস অনেক বেশি লাগতেছে। নেকেড বাইক বাতাসটা একটু বেশি লাগবে, তবে এইভাবে থাকলে বাতাসটা কম লাগবে। আর এখানে অনেক মার্কেট টার্কেটও বসতেছে, দেখা যাইতেছে এখানে ভালো ভালো স্যান্ডেল হাবি যাবি অনেক কিছু পাওয়া যায়। যে ভালো ভালো স্যান্ডেল উঠছে, তো ভাই স্যান্ডেল পছন্দ হয়েছে ভাই, জানেন না এটা স্যান্ডেলের কালার চোখে লেগে গেছে।
ভাই স্যান্ডেলের দোকান দেখলে আমি একটু চক্কর মারি। আর আরেকটা ব্যাপারে কথা বলবো, এটা আরেকটু পরে বলতেছি, দাঁড়ান এখানে আগে স্যান্ডেলের কাহিনীটা শেষ করি। আমরা যেই স্যান্ডেলটা দেখছিলাম এটা হলো এই যে এইটা দেখে কালারটা চোখে এত বেশি লাগছে, চলে আসছিলাম। বাট এটা নরমও, মানে অনেক আরামেরও। হ্যাঁ, খুবই আরামের। আর কিছু ভালো ভালো নতুন মডেলও ওনার এখানে আসছে। একটা স্যান্ডেল নিয়েছি, ব্যাগে অলরেডি ঢুকায় ফেলছি, এটা পরে একদিন দেখাবো না, মানে রেগুলার পরার জন্য একটা নিয়ে রাখছি আর কি। রেগুলার না, একটা জায়গায় পরার জন্য, ওইটাও পরে দেখাবো যে কোন জায়গায় পরবো। ব্যাগ কাঁধে ঝুলায় আমরা মোটামুটি টুকটাক একটু দুজন এক্সারসাইজ করলাম, সিঁড়ি দিয়ে উঠলাম নামলাম অনেকক্ষণ, বডি ঠিক হয়ে গেছে, ফিট হয়ে গেছে আমাদের। আমরা মোটামুটি 12-13 তলা উঠি নামি না, আসলে আমরা একটু এক্সারসাইজ করি সন্ধ্যার টাইমে। লাস্ট ফুটেজের পরে হচ্ছে আমরা এখানে আসছিলাম, একটু এক্সারসাইজ করলাম, কিন্তু আমরা খাওয়া দাওয়া করি না, এই জন্য আমাদের প্রচণ্ড পরিমাণ ক্ষুধা লাগছে। এখন আমরা হয়তো কোনো একটা রেস্টুরেন্টে যাবো, কলাপাতা বা কিছু আমাদের করতে হবে খাওয়া দাওয়া। কিন্তু এখানে কাইজা কাবাডি লাগছে কোত্থেকে, লাওর ঠাওর না কি যেন বলে, না ওর ঝগড়া আর কি, অনেক আওয়াজ। কলাপাতায় আসছিলাম, কলাপাতায় খাইতে চাইছিলাম হচ্ছে শর্মা, কিন্তু খাইতে দিচ্ছে হচ্ছে গ্রিল। ও যে ওই পাশে গ্রিল বানাইতেছে, গ্রিল টিল খেয়ে এবার আমরা একটা পুষ্টিকর ড্রিঙ্কস খাইতে যাব হচ্ছে ওই যে ইউনাইটেড না কি আছে ওইখানে, তোকমার শরবত আর হইলো বানায়, এই যে টক দইয়ের শরবতের মতো বানায়। ওগুলা খাওয়া ভালো, তেলের জিনিস খাইলে যদি ওগুলা খান তাহলে শরীর সুস্থ থাকবে। হান্টার চালাইতে হবে, হেলমেট নিয়ে আসি নাই, 60 ফিট রাস্তায় হেলমেট ছাড়া ঘুরতেছি। চলুন স্টার্ট দিই। রেকর্ড হইতেছে। হ্যাঁ, এই যে ভাই একটা অন্যরকম জিনিস খাইতেছে এখানে আসার পর। এটা কি ভাই? এটা খেজুরের বরফি। খেজুরের বরফি, আর খেজুর আছে, নাট আছে, তিল আছে, এই আর এটা হইলো প্যারা। মানুষে দেয় না, এই প্যারা দিস না, এই হইলো মেইনলি যে হইলো প্যারা। আর আমরা খাইছি হলো বিটের শরবত আর হচ্ছে তোকমার শরবত, আখের গুড়ের তোকমার শরবত খেয়ে আবার আমরা এখন এখানে উঠে যাবো। এই যে এখানে আসছিলাম আমরা, ইউনাইটেড হেলথ কেয়ার। অনেকগুলা কাজ সারছি, আর এখন সময় হলো 8:59, মানে 9টা বাজতে 1 মিনিট বাকি। রাস্তাঘাট মোটামুটি ডার্ক, ঠান্ডা আজকে মোটামুটি কন্ট্রোলে, অতটা ঠান্ডা লাগতেছে না, যদিও আগারগা গেলে রাতে হচ্ছে ঠান্ডাটা একটু বেশি লাগে। অ্যান্ড হালকা পাতলা এক্সারসাইজ, অ্যান্ড দেন হচ্ছে একটু গ্রিল, অ্যান্ড দেন হচ্ছে একটু শরবত টরবত হাবিজাবি খাইছি। অ্যান্ড রাতে একটা টক দইয়ের শরবত আমরা খাই, যেটা খাওয়ার পর থেকে বেশ সুস্থ ফিল হচ্ছে আর কি। মোটামুটি এই ধরনের কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো হচ্ছে রেগুলার যদি আপনি ফুডের লিস্টের মধ্যে রাখেন তাহলে মনে হয় আপনিও একটু সুস্থ ফিল করবেন। আর এক্সারসাইজ, নর্মাল এক্সারসাইজ ইজ নর্মাল এক্সারসাইজ। যদি হেভি ওয়েট এক্সারসাইজ করেন তাহলে মানে তোমাকে অবশ্যই বা আপনাকে অবশ্যই প্রপার ফুড দিতে হবে। যদি প্রপার ফুড না দিতে পারেন তাহলে প্রপার ফুড সাপ্লিমেন্ট দিয়ে ওইটা মিলায় ফেলতে হবে। এই সমস্ত ব্যাপার নিয়ে ভিডিও বানাবো, কারণ আমি কিন্তু হেলথ নিয়েও কাজ করছি একটা সময়, যদিও ভিডিওতে কখনো এগুলো নিয়ে কথা বলি না, বাট হেলথ নিয়ে বা বডি বিল্ডিং নিয়ে অনেকদিন কাজ করছি, ট্রেনার হিসেবেও এক সময় জব করছি। এই হলো ব্যাপার। তাহলে আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিই, যেহেতু 9টা বাজে, বাসায় যাবো, এডিট করবো, আরও টুকটাক কিছু কাজ আছে, ওগুলো সেরে টেরে দেন ঘুমায় যাবো আর কি। আজকের ভিডিও এতটুকুই। যদি এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে তাহলে এখানে ব্রেক করে গালাগালি দিয়ে যাইতেছে, উল্টা আবার গালাগালি দেয় এদেরকে, চিন্তা করেন। যাই হোক, আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব বাটন চাপ দিয়ে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন এলাকায় বসে ভিডিও দেখছেন। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boys.